আগের ভিডিওতে আমি তোমাদের আদরিণী গল্পের প্রথম পরিচ্ছেদটা প্রতিটি লাইন ধরে ধরে যে সব শব্দগুলো জানা নয়, যেগুলোর অর্থ তোমরা জানো না, সেগুলো সব বলে দিয়েছি। প্রতিটি লাইন ধরে ধরে আমি পড়িয়েছি। তাহলে চলো আজকে দ্বিতীয় পরিচ্ছেদটা পড়ানো শুরু করা যাক। কি বলছে? পরদিন রবিবার। তাহলে আগের দিন কি ছিল? শনিবার। মানে প্রথম পরিচ্ছেদের যতটা পড়া দেওয়া হয়েছে, যে কথোপকথনটা হয়েছে, সেটা কিন্তু শনিবারের। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা প্রথমেই পাচ্ছি যে পরদিন রবিবার, মানে শনিবার শেষ হয়ে রবিবার শুরু হচ্ছে। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। তাহলে প্রতিদিন রবিবার, হ্যাঁ, মুখুজ্জে মহাশয় মানে জয়রাম মুখুজ্জে কি করতেন? আহ্নিক পূজাটা একটু ঘটা করিয়াই করিতেন। আহ্নিক পূজা মানে কি, এটা তোমরা লিখে রাখো, ঠিক আছে? আমি কিন্তু আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে যে সমস্ত শব্দের মানে তোমরা জানো না বা লিখে রাখা প্রয়োজন, সেগুলো তোমরা খাতা কলম নিয়ে বসবে, লিখে নেবে। তাহলে আহ্নিক পূজা এটা লিখে নাও। আহ্নিক পূজা মানে প্রতিদিনের যে ধর্মকর্ম বা প্রতিদিনের পূজা, অর্থাৎ নিত্য পূজা। তো এই আহ্নিক পূজা বা নিত্য পূজা হলো হিন্দু ধর্মে প্রতিদিন পালনীয় প্রাত্যহিক উপাসনা ও পবিত্রকরণ অনুষ্ঠান। এটি শারীরিক ও মানসিক পবিত্রতা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য, যা ভোর বা দিনের নির্দিষ্ট সময়ে করা হয়। তো এই যে পূজা, আহ্নিক পূজা, সেটা মুখুজ্জে মহাশয় রবিবার দিন একটু ঘটা করিয়ে করতেন, মানে খুব ভালো করে জোগাড় যন্ত্র করে করতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। তাহলে এই যে ঘটা করে পুজো করলেন, মানে একদম আয়োজন করে জাঁকজমকপূর্ণ আড়ম্বর শোভা, হ্যাঁ, এইভাবে ঘটা করে পুজো করলেন। তারপর বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া, সমাপন মানে কি? সমাপ্তি বা শেষ বা সম্পূর্ণ করা। তাহলে পূজা শেষ করে কটার সময়? বেলা 9টার সময় পূজা শেষ করে জলযোগান্তে, জলযোগ মানে কি? জল সহযোগে হালকা খাবার গ্রহণ। তাহলে জলযোগ মানে কি? জলযোগ মানে জল সহযোগে হালকা খাবার গ্রহণ, মানে অর্থাৎ এখানে ব্রেকফাস্ট, জলখাবার যেটা আমরা বলি সেটাই। সেই জলযোগান্তে মানে জলখাবার খাওয়ার পর বৈঠকখানায় আসিয়া বসিলেন। আমরা আগের প্রথম পরিচ্ছেদেই দেখতে পেয়েছিলাম যে জয়রাম মুখোপাধ্যায়ের বৈঠকখানা আছে, সেই বৈঠকখানায় এসে বসলেন। কটার সময়? বেলা 9টার সময় পূজা শেষ করে ব্রেকফাস্ট করার পর। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। তাহলে মক্কেল মানে, আমরা মক্কেল শব্দটি প্রথম পরিচ্ছেদেই পেয়েছিলাম। মক্কেল মানে হচ্ছে মামলা মোকদ্দমায় যে ব্যক্তি উকিলের সাহায্য গ্রহণ করে বা পরামর্শ গ্রহণ করে, মানে ক্লায়েন্ট। একজন উকিলের একজন ক্লায়েন্ট, সেটা তাকেই বলা হয় মক্কেল। তো অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, কোথায় না? বৈঠকখানায়। জয়রাম মুখোপাধ্যায়ের বৈঠকখানায় অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। তাদের সাথে যেসব কাজকর্মের কথা আছে, ঠিক আছে, কেস মোকদ্দমার কথা আছে, সেগুলো কথোপকথন করতে লাগলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তাহলে আমরা প্রথম পরিচ্ছেদেই একটা হাতির কথা আমরা পেয়েছিলাম, যে ওই পীরগঞ্জের বাবুদের বাড়িতে যাওয়ার জন্য, বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার জন্য হাতি দরকার। তো মুক্তার মহাশয় বলেছিলেন যে আমি রাজা মহাশয়কে একটা রাজা মহারাজ নরেশচন্দ্রকে একটা চিঠি লিখে পাঠাচ্ছি, হ্যাঁ, হাতি যেন আমাদের পাঠায়, তাদের বিয়ে বাড়িতে যাওয়ার জন্য যেন হাতি পাঠায়। তো সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া, চশমাটি পরিয়া, প্রবল প্রতাপান্বিত শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতি পালকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। তাহলে পত্র লিখছে বা চিঠি লিখছে, কাকে লিখছে? মহারাজ নরেশচন্দ্রকে। তো এই যে মহারাজ নরেশচন্দ্রকে চিঠি লেখার সময় কিন্তু অনেক সম্মান সূচক বা সম্বোধন সূচক যে উপাধিগুলো, সেগুলো কিন্তু লাগিয়ে দিয়েছে। কি কি লাগিয়েছে? প্রবল প্রতাপান্বিত, প্রবল প্রতাপান্বিত মানে প্রবল পরাক্রমশালী। শ্রীল, শ্রীল মানে কি? আচ্ছা, শ্রীল মানে তোমরা লিখে নাও, একটি সংস্কৃত ভিত্তিক সম্মানসূচক বিশেষণ। শ্রীল হচ্ছে একটি সংস্কৃত ভিত্তিক সম্মানসূচক বিশেষণ, যা মূলত বৈষ্ণব ঐতিহ্যে অত্যন্ত সম্মানিত আধ্যাত্মিক গুরু বা সাধুদের নামের পূর্বে ব্যবহৃত হয়। এর অর্থ শ্রীযুক্ত।
শ্রীল শব্দের অর্থ শ্রীযুক্ত বা সৌন্দর্যবান বা ঐশ্বরিক লীলার সাথে যুক্ত। সাধারণত শ্রীল প্রভুপাদ বা এনার মতো মহান আচার্যদের নামের আগে এই উপাধি যুক্ত থাকে। তাহলে তোমরা সবাই শ্রীল প্রভুপাদের কথা নাম শুনে থাকবে। তো প্রভুপাদের আগে যেমন শ্রীল ব্যবহার করা হয়, সেই রকম এই মহারাজ নরেশচন্দ্রের নামের আগেও কিন্তু জয়রাম মুক্তার শ্রীল উপাধিটি লাগিয়েছেন চিঠি লেখার সময়। আর কি বলেছেন যে শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতি পালকেশু। তাহলে আশ্রিত জনপ্রতি পালকেশু এত বড় একটা শব্দ, এই শব্দটা আমি কিন্তু তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই শব্দটার মানে কি। এটা তো মহারাজের নাম যে শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর, হ্যাঁ, বা এগুলো শ্রী নরেশচন্দ্র রায় আর চৌধুরী বাহাদুরটাও হয়তো উপাধির মতো লাগিয়েছে সম্মান সূচক হিসেবে বা সম্বোধন সূচক হিসেবে। আর আশ্রিত জনপ্রতি পালকেশু এটা তোমরা লিখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটি সংস্কৃত শব্দ। আশ্রিত জনপ্রতি পালকেশু এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, যা সাধারণত পুরনো দিনের চিঠিপত্র বা আবেদনে সম্বোধন হিসেবে ব্যবহৃত হতো। এর অর্থ হলো যারা আশ্রিত বা শরণাগত ব্যক্তিদের লালন পালন বা রক্ষণাবেক্ষণ করেন। এটি মূলত অত্যন্ত দয়ালু, রক্ষাকর্তা বা প্রভাবশালী কোনো ব্যক্তিকে সম্বোধন করার জন্য ব্যবহার করা হতো। তাহলে তোমরা বুঝতে পারলে যে তাহলে এই মহারাজের আগে কেন এটা লাগানো হয়েছে, হ্যাঁ লাগিয়েছে। আর এটা শব্দ বিশ্লেষণ করলে আমরা পাই দুটি শব্দ, একটা হচ্ছে আশ্রিত জন আর একটা হচ্ছে প্রতিপালক যুক্ত এসু। আশ্রিত জন মানে যাদের আশ্রয় দেওয়া হয়েছে, প্রতিপালক মানে যিনি পালন করেন, এসু মানে সম্বোধন করে বলছে। এটা কখন ব্যবহার করা হতো এই শব্দটা? প্রথাগতভাবে রাজা, জমিদার বা গণ্যমান্য ব্যক্তিদের কাছে আবেদনপত্র লেখার শুরুতে শ্রীমন মহারাজ আশ্রিত জনপ্রতিপালকেশু লিখে সম্মান প্রদর্শন করা হতো। সেই রকম জয়রাম মুখার্জি বা জয়রাম মুক্তার শ্রী নরেশচন্দ্র রায়কে সম্বোধন করার জন্য এবং সম্মান প্রদর্শন করার জন্য এই শ্রীমন মহারাজ আশ্রিত জনপ্রতিপালকেশু এই দুটি উপাধি যোগ করেছেন। কি লিখেছেন? 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। তাহলে কি চাইছে? যে 2-3 দিনের জন্য একটা হস্তি মানে হাতি চাইছে। কেমন হাতিটা হবে? সুশীল ও সুবোধ। সুশীল ও সুবোধ মানে কি? লিখে নাও, উত্তম স্বভাব বিশিষ্ট। সুশীল মানে হচ্ছে উত্তম স্বভাব বিশিষ্ট, মানে অত্যন্ত ভালো স্বভাবের। ও সুবোধ, সুবোধ মানে শান্তশিষ্ট ও সৎ বুদ্ধিযুক্ত। শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, সৎ বুদ্ধিযুক্ত মানে অতিশয় বুদ্ধিমান, মানে একটা খুব ভালো স্বভাবের বুদ্ধিমান হাতি প্রার্থনা করে পত্রটি লিখলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। তাহলে পূর্বে অর্থাৎ আগেও যখনই কোনো আবশ্যক মানে দরকার হয়েছে, হাতির প্রয়োজন হয়েছে, ততবার কি করেছেন? জয়রাম মুখোপাধ্যায় মহারাজের কাছে হস্তি প্রার্থনা করে হস্তি নিয়ে এসেছেন বা আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। তাহলে একজন ভৃত্যকে ডেকে, ভৃত্য মানে কি? যে ব্যক্তি বেতনের বিনিময়ে কাজ করে অর্থাৎ চাকর, যে ব্যক্তি বেতনের বিনিময়ে কাজ করে অর্থাৎ চাকর, একজন ভৃত্য বা চাকরকে ডেকে সেই পত্রখানি দিলেন, হ্যাঁ, বা চিঠিটা দিলেন এবং কি বললেন? সেটা দিয়ে আসতে বললেন মহারাজের বাড়িতে, মহারাজের কাছে দিয়ে আসতে বললেন। তারপর মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। তার যেসব মক্কেলরা এসে উপস্থিত ছিলেন তাদের সাথে আবার কথোপকথন শুরু করলেন। প্রবৃত্ত হইলেন মানে কি? নিযুক্ত হলেন বা আরম্ভ করলেন, তাদের সাথে আবার কথোপকথন আরম্ভ করলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। তাহলে এই যে যার কথা হচ্ছে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়, তার বয়স কত? 50 পার হয়েছে, মানে 50 পার হয়েছে। মানুষটি লম্বা ছাঁদের। তাহলে এই প্যারাটি থেকে আমরা এই শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের যে বয়স এবং চেহারার বর্ণনা কিন্তু আমরা পাবো। কি বলছে? যে মানুষটি লম্বা ছাঁদের। লম্বা ছাঁদের মানে কি? লম্বা আকৃতির। রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত।
তাহলে রংটি আরেকটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গৌরবর্ণ মানে কি? ফর্সা গায়ের রং, উজ্জ্বল গায়ের রং। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যে গায়ের রং, উজ্জ্বল ফর্সা গায়ের রং, সেই জন্যই বলা হয়েছে গৌরবর্ণ বলা যাইতে পারিত। একটু যদি আরেকটু যদি পরিষ্কার হতো, মানে একদম গৌরবর্ণই বলা যায়, তার থেকে একটু কম। গোপগুলি মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত। গোপগুলি কেমন? মোটা মোটা এবং কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখ ভাগে টাক আছে। সম্মুখ ভাগ মানে সামনের দিকে টাক আছে। চক্ষু দুইটি বড় বড় ভাসা ভাসা। চোখগুলি কেমন? বড় বড় ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। তাহলে আমরা আগেই জেনেছিলাম যে জয়রাম মুখোপাধ্যায় মানুষটির হৃদয়টা খুবই কোমল, ফুলের মতো, কুসুমের মতো কোমল, হ্যাঁ, স্নেহপ্রবণ। তাহলে সেই যে হৃদয়ের যে কোমলতাটা, সেটা চোখ দিয়ে উছলে পড়ছে। মানে চোখ দেখেই আমরা বুঝতে পারছি, সেই বড় বড় ভাসা ভাসা চোখ দুটি দেখেই আমরা বুঝতে পারছি যে হৃদয়টা কতটা কোমল। ইহার আদিবাস যশোর জেলায়। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় ছিল? যশোর জেলায়। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন, তখন এদিকে রেল খোলে নাই। তাহলে যখন তিনি প্রথম মুক্তারি করিতে আসেন এদিকে, মানে এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন, তখন এদিকে রেল খোলে নাই, তখন রেল ব্যবস্থা এদিকে চালু হয়নি। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। তাহলে ওই যশোর জেলা থেকে পদ্মা পার হয়ে, মানে পদ্মা নদী পার হয়ে কেউ কেউ নৌকা পথে এসেছেন, কেউ কেউ গরুর গাড়িতে এসেছেন, আবার কতক পদব্রজে এসেছেন। পদব্রজ মানে কি? এটা লিখে নাও। পদব্রজে মানে পায়ে হেঁটে গমন, পায়ে হেঁটে এসেছেন। রেল ব্যবস্থা যেহেতু চালু ছিল না, তাহলে নৌকা পথে এসেছে, গরুর গাড়িতে এসেছে এবং পায়ে হেঁটে এসেছে। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। যখন তিনি প্রথম মুক্তারি করতে আসেন, তখন তার কাছে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ ছিল। আচ্ছা, ক্যাম্বিস, এই কথাটি তোমরা শুনে না থাকতে পারো, তো ক্যাম্বিস মানে কি এটা ভালোভাবে লিখে নাও। ক্যাম্বিস হলো এক ধরনের মোটা, শক্ত ও টেকসই সুতি বা লিনেন কাপড়। ক্যাম্বিসের ব্যাগ বলতে এই বিশেষ কাপড়ে তৈরি মজবুত ব্যাগ বা থলিকে বোঝায়, যা সাধারণত ভারী বইপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিস বহনের জন্য ব্যবহৃত হয়। তাহলে এই যে ক্যাম্বিস কাপড়, ক্যানভাস বা মোটা ক্যাম্বিস কাপড়, এই কাপড়ের তৈরি একটা ব্যাগ এবং একটি পিতলের ঘটি তার সাথে ছিল। এই ক্যাম্বিস যে কাপড়, হ্যাঁ, অর্থাৎ এক ধরনের মোটা, শক্ত ও টেকসই সুতি বা লিনেন কাপড়। সেই কাপড়টা কোথায় কোথায় ব্যবহার হতো? বইয়ের ব্যাগ, শপিং ব্যাগ, কিংবা আগের দিনে শৌখিন বা সাধারণ ব্যবহারের জন্য, হ্যাঁ, সাধারণ ব্যবহারের জন্য সুপরিচিত ছিল। সহজ কথায় এটি হলো ক্যানভাস কাপড়ে তৈরি একটি টেকসই ব্যাগ। ক্যানভাস কাপড়ে তৈরি একটি টেকসই ব্যাগ। এই যে ক্যাম্বিসের ব্যাগ, সেটা তার সঙ্গে ছিল এবং একটি পিতলের ঘটি তার সঙ্গে ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। তাহলে তার মাথার উপর যে কেউ একজন আছেন, সেটাও ছিল না, সহায়ও ছিল না, আর সম্পত্তিও ছিল না, তার কোনো সম্পত্তি ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। তাহলে এদিকে এসে, হ্যাঁ, একটা বাড়ি ভাড়া নিলেন। কত টাকায়? মাসিক 13 শিকায়, মাসে 13 শিকা করে লাগবে সেই বাড়ি ভাড়া, আর নিজ হাতে রাঁধিয়া খাইয়া। তাহলে রান্নার লোক তো রাখার মতো টাকা ছিল না, সেই জন্য নিজে হাতেই রেঁধে খেতেন, রান্না করে খেতেন, এবং এইভাবেই তিনি মুক্তারি ব্যবসা, মানে এই যে উকিলের যে ছোট নিচু পদস্থ যে কর্মচারী, সেই কর্মচারীর যে ব্যবসা, হ্যাঁ, কোর্ট কাছারির কেস মকদ্দমা চালানোর যে মুক্তারি ব্যবসা, সেই ব্যবসা আরম্ভ করে দিলেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন। তাহলে এই মুক্তারি ব্যবসা চালাতে চালাতে এখন জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, মানে পাকা দালান বাড়ি বানিয়েছেন নিজের টাকায়। বাগান করিয়াছেন, বাগান করেছে। পুকুর কিনিয়াছেন, পুকুরও কিনিয়েছে, হ্যাঁ, পুকুরও কিনেছে। আর অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। তাহলে এই মুক্তারি ব্যবসা করে এত টাকা উপার্জন করেছেন যে কত কিছু করেছে। পাকা দালান বাড়ি বানিয়েছে, বাগান করেছেন, হ্যাঁ, পুকুর কিনেছেন এবং অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন।
যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরাজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেউই হটাইতে পারে নাই। তাহলে যে সময়ের কথা লেখক বলছেন, হ্যাঁ, যখন তিনি মুক্তারি করতে এসেছিলেন তখন এই জেলায় ইংরাজিওয়ালা মুক্তারের আবির্ভাব হয়েছিল। তখনও কিন্তু ইংরেজি ভাষা শিখে যেসব মুক্তারেরা এসেছিলেন তারাও ছিল, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তারা কেউই হটাইতে পারে নাই। হটাইতে মানে কি? হটাইতে মানে তাকে করতে পারেনি, হাঁটাতে পারেনি, ঠিক আছে। তখনও ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। তাহলে তখনও তিনি এ জেলার প্রধান মুক্তার বলে গণ্য করা হতো, তাকেই প্রধান মুক্তার বলে গণ্য করা হতো। যারা ইংরেজি মুক্তার এসেছিলেন, হ্যাঁ, বা ইংরেজি ভাষা শিখে নতুন আদব কায়দা শিখে যেসব মুক্তারেরা এসেছিলেন তারাও কিন্তু এই জয়রাম মুখুজ্জেকে হাঁটাতে মানে রিপ্লেস করতে পারেনি। জয়রাম মুখুজ্জেই প্রধান মুক্তার হিসেবে গণ্য ছিল। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। তাহলে আমরা আগেই দেখেছিলাম এবং এখনও দেখছি যে মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ, কিন্তু মেজাজটা কিছু রুক্ষ। রুক্ষ মানে কি? কর্কশ বা শক্ত বা কঠোর, শ্রুতিকটু, উগ্র, কঠিন, রুক্ষ ব্যবহার, ঠিক আছে, মেজাজটা এইরকম ব্যাপার। হ্যাঁ, তো যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। যখন প্রথম মুক্তার করতে আসেন তখন তার তো যৌবনকাল, এখন তো 50 বছর পার হয়ে গেছে, তখন যৌবনকাল, তখন কেমন ছিলেন? বদরাগী ছিলেন। বদরাগী মানে কি? সহজে রেগে যায় এমন স্বভাব বিশিষ্ট, খুব অল্পতে রেগে যেতেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। তাহলে এখন 50 বছর পার হয়ে গেছে, এখন আর অতটা ওই রকম বদরাগী নেই। সেকালে মানে এই যৌবনকালের কথা বলা হয়েছে, জয়রাম মুক্তারের যৌবনকালের কথা বলা হয়েছে। সেকালে হাকিমেরা একটু অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। তাহলে হাকিম মানে কি? হাকিম মানে যেসব কোর্টের বা আদালতের বিচারক বা বিচারপতিরা ছিলেন তাদের বলা হতো হাকিম। তো এই হাকিমেরা একটু অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় কি করতেন? রেগে যেতেন এবং চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন, মানে একদম গন্ডগোল বাঁধিয়ে ফেলতেন বিচারকদের সাথে। একটু যদি অত্যাচার করে ফেলতো তাহলে। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। ইহার মানে কার? জয়রাম মুখোপাধ্যায়ের সাথে একজন ডেপুটির সাথে জয়রাম মুখোপাধ্যায়ের বিলক্ষণ বচসা হইয়া যায়। একদিন এজলাস মানে কি? আদালত বা বিচারালয়, যে বিচার কক্ষ, যে গৃহে বা বিচার গৃহে বিচার করা হয়, সেটাকে বলা হয় এজলাস। সেই এজলাসে এক ডেপুটির সহিত, ডেপুটি মানে কি? সরকারের প্রধান কর্মচারী বা উচ্চপদস্থ যে কর্মচারী রয়েছেন তার সাথে জয়রাম মুখোপাধ্যায়ের বিলক্ষণ বচসা হইয়া যায়। বিলক্ষণ মানে ভালো রকম, বচসা মানে কথা কাটাকাটি বা তর্কাতর্কি বা কলহ বিবাদ বা ঝগড়ার মতো হয়ে যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন, যেদিন এই ঘটনাটা ঘটেছে, ডেপুটির সাথে ঝগড়া হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, সেই দিন বিকালে বাড়ি আসিয়া জয়রাম মুখোপাধ্যায় দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তাহলে তার বাড়িতে গাই আছে, গাইটার নাম মঙ্গলা। সে কি করেছে? একটা এঁড়ে বাছুর প্রসব করিয়াছে, মানে একটা এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে। এঁড়ে বাছুর মানে কি? পুরুষ বাছুর, যেটা বড় হয়ে ষাঁড় বা বলদ হবে, ছেলে বাছুর বা পুরুষ বাছুর, সেই একটা পুরুষ বাছুরের, এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। তাহলে হ্যাঁ, কি করেছে না, ওই যে ডেপুটি বাবুর সাথে ঝগড়া করে এসেছে, কথা কাটাকাটি করে এসেছে, হ্যাঁ, তো যে বাড়িতে এসে দেখছে যে একটা এঁড়ে বাছুর হয়েছে, সেই এঁড়ে বাছুরটার নাম দিয়ে দিয়েছে ওই ডেপুটি বাবুর নামে। ওই ডেপুটি বাবুর যে নাম, সেই নামটাই কিন্তু তার এঁড়ে বাছুরটার নামকরণ করে দিয়েছে। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন। তাহলে লোকের মুখে, হ্যাঁ, মানে পরবর্তীকালে লোকের মুখে ডেপুটি বাবু এই ঘটনাটি শুনেছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। এই রকম যদি ঘটনা শুনতে পাই, হ্যাঁ, তার নামে একটা বাছুরের নামকরণ করে দিয়েছে, তাহলে এটা কি কোনো খুশির খবর? তো মোটেই খুশির খবর নয়। তাই নিতান্ত প্রীতিলাভ তিনি করেন নাই।
আরেকবার এক ডেপুটির সম্মুখে আরেকবার আরেকটা ঘটনা বলে দিচ্ছে। হ্যাঁ, জয়রাম মুখোপাধ্যায়ের যৌবনকালের আরেকটা ঘটনা বলে দিচ্ছে যে এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন। তাহলে আরেকবার আরেকজন ডেপুটির সঙ্গে কি করছিলেন? হ্যাঁ, আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। সায় দেওয়া মানে কি, যে সমর্থন বা সম্মতি দিচ্ছিলেন না হাকিম মানে বিচারক। তখন অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, মানে একজন ডেপুটির সাথে আইনে তর্ক করছিলেন, কিন্তু তর্ক করতে করতে মানে হাকিম কিন্তু এই জয়রাম মুখতারের কথায় সম্মতি দিচ্ছিলেন না। তখন জয়রাম মুখোপাধ্যায় রেগে গিয়ে বলে বসিলেন, কি বললেন, যে আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরেরও তাও নেই দেখছি। আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। হুজুর মানে ওই যে হাকিম বা হুজুর, আদালতের বিচারপতি, মানে সম্মানসূচক সম্বোধন, এটা হুজুর হচ্ছে একটা সম্মানসূচক সম্বোধন। হ্যাঁ, সম্মান দিয়ে সম্বোধন করে ডাকা হয় হুজুর। তো যে বিচারক, তো তাকে কি বলে ফেলেছে, যে আমার স্ত্রীর মানে জয়রাম মুখোপাধ্যায়ের স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে সেটা এই আদালতের বিচারপতিরও নেই, এই রকম বলে ফেলেছে। সেদিন আদালত অবমাননার জন্য, এটা কিন্তু একটা আদালত অবমাননার অপরাধ। হ্যাঁ, তো সেই আদালত অবমাননার জন্য মুখতার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। ঠিক আছে, তো এটা মানে যে হুজুর বা বিচারক সে কি করলো, মুখতার মহাশয়কে এরকম কথা বলার জন্য 5 টাকা জরিমানা করেছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। এই 5 টাকা জরিমানা করেছিল, তার জন্যে জয়রাম মুখোপাধ্যায় কিন্তু হাইকোর্ট পর্যন্ত লড়েছিলেন, এবং এই 5 টাকা জরিমানা মকুব করার জন্য সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। রহিত মানে কি ফিরিয়ে নেওয়া বা বাতিল করিয়াছিলেন। তাহলে এই 5 টাকা মকুব করার জন্য বা 5 টাকা যে জরিমানাটা করা হয়েছে সেটা বাতিল করার জন্য তিনি হাইকোর্ট পর্যন্ত লড়ে 1700 টাকা কিন্তু খরচা করে ফেলেছে। মানে কেমন মানুষ, 5 টাকা মকুব করার জন্য 1700 টাকা ব্যয় করেছে। তারপরে কি না, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, অবশ্যই মুক্তারের কাজ, মুক্তারি ব্যবসা, অনেক টাকাই উপার্জন করতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। যেমন উপার্জন করতেন তার খরচও তেমন ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অকাতরে মানে কি, অক্লেশে বা অনায়াসে বা অকুণ্ঠ চিত্তে, অবাধে বা সহজে বা বিনা কষ্টে। তাহলে তার মনে কোনো কুণ্ঠা নেই অন্নদান করার ব্যাপারে, অবাধে, ঠিক আছে, কোনো লিমিট নেই। হ্যাঁ, খুব সহজেই বিনা কষ্টে, তার যে কষ্ট হচ্ছে সেটা নয়, অকাতরে অন্নদান করিতেন। যারা গরিব মানুষ আছে তাদের অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে মুখোপাধ্যায় মহাশয় খুবই দয়ালু মানুষ ছিলেন। মানে যেমন বদরাগী ছিলেন, যেমন ছিলেন, কিন্তু হৃদয় তো কোমল ছিল, স্নেহপ্রবণ ছিল, সেই রকম দয়ালু মানুষও তিনি ছিলেন। যেসব অত্যাচারিত উৎপীড়িত গরিব লোক ছিল, যাদের মোকদ্দমা চালানোর টাকা পয়সা নেই, তাদেরকে বিনা ফিজেই সেই মোকদ্দমা চালিয়ে দিয়েছেন, এবং নিজে পকেট থেকে অর্থ ব্যয় করে তাদের মোকদ্দমা কিন্তু তিনি চালিয়ে দিয়েছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। কখন না, প্রতি রবিবার অপরাহ্নকালে। অপরাহ্নকাল মানে কোন সময়, দুপুর থেকে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ দিনের শেষ ভাগ, বা মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, মানে বিকাল বলা যায়। দুপুর থেকে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত যে সময়টা, হ্যাঁ, বিকাল বলা যায়। সেই সময়ে পাড়ার যুবক বৃদ্ধগণ, মানে যুবক এবং বৃদ্ধ উভয়ে, যারা যুবক মানুষ এবং বৃদ্ধ লোক, তারা উভয়েই মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হয়ে এক জায়গায় জড়ো হয়ে, বৈঠকখানায় জড়ো হয়ে তাস পাশা খেলিয়া থাকেন। তাস পাশা খেলে। অদ্যও সেই রূপ অনেকে আগমন করিয়াছেন। অদ্যও মানে কি, আজও, মানে এখানে আমরা জানতে পারছি যে আজও রবিবারের কথা বলা হচ্ছে। তো সেই রবিবারেও মানে আজও সেই রূপ অনেকে আগমন করিয়াছেন তাস পাশা খেলার জন্য। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন। পূর্বোক্ত মানে কি, পূর্বোক্ত মানে হচ্ছে পূর্বে উক্ত বা আগে বলা বা উল্লেখ করা হয়েছে এমন ব্যক্তি, পূর্বোক্ত ব্যক্তি।
তো আগে আমরা কিন্তু এই দুজনেরই কথা পেয়েছি, উল্লেখ পেয়েছি, ডাক্তারবাবু ও উকিলবাবুর কথা আমরা পেয়েছি, তাই তাদেরকে বলা হচ্ছে যে পূর্বোক্ত ডাক্তারবাবু উকিলবাবুও আছেন। পরের রবিবার, আগের দিন বলতে এসেছিলেন হ্যাঁ যে নিমন্ত্রণ পেয়েছেন কিনা, সেটা শনিবারে বলতে এসেছিলেন, আর রবিবারে তাসপাশা খেলতেও এসেছেন, বা ওই বৈঠকখানায় উপস্থিত আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। তাহলে আমরা এখানে আগেই জানলাম যে টাকা উপার্জন করে জয়রাম মুখোপাধ্যায় বাগানও করেছেন। সেই বাগানে যে হাতি নিয়ে আসবে, হাতি মানে প্রার্থনা করে একটা চিঠি লিখেছেন মহারাজকে, তো সেই মহারাজ হাতি পাঠাবে, তো হাতিকে তো রাখার ব্যবস্থা করতে হবে কিছুক্ষণের জন্যে, তো সেই হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করেছেন। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। তাহলে আর কি না, সকালে তারা বিয়ে বাড়ি উপলক্ষে বেরোবে হাতির পিঠে চড়ে, তো সেই জন্য রাত্রে হাতিকে তো খেতেও দিতে হবে, সেই জন্য বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছও কেটে আনা হয়েছে এবং অন্যান্য বৃক্ষের ডালও কেটে রাখা হচ্ছে। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। তদারক মানে দেখাশোনা করিতেছেন যে ঠিকঠাক কাজকর্ম করছে কিনা। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাতে হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। মানে অনেক ব্যস্ততার মধ্যে তার দিনটা যাচ্ছে, হ্যাঁ, এইসব কাজ করাতে হচ্ছে, দেখাশোনা করতে হচ্ছে। মাঝে মাঝে বৈঠকখানায় আসছেন, যেসব পাড়ার যেসব ব্রাহ্মণ যারা এসেছে মানে উপস্থিত আছে, তারা যখন হুঁকা খাচ্ছে, তারা হয়তো হুঁকা খাচ্ছে, তখন সেই হুঁকাটি তাদের হাত থেকে নিয়ে 2-4 টান দিয়ে আবার বাইরে হয়ে যাচ্ছেন ওই সব তদারকি করার জন্য। তো এখানে আমি বলে রাখি, হ্যাঁ, যে এই যে হুঁকা বা নেশাদ্রব্য কিন্তু কখনোই আমাদের করা উচিত নয়, এটা কিন্তু প্রমোট করছি না। তো সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। তাহলে মানে সব কাজকর্ম হয়তো হয়ে গেছে, বিকালের মধ্যেই কমপ্লিট, ওই হাতি রাখার যে সব কাজকর্ম। তো সন্ধ্যার কিছু পূর্বে মানে এবারে সন্ধ্যা হবে, হ্যাঁ, সূর্যাস্ত হবে, তার কিছু পূর্বে মানে কিছুটা আগে জয়রাম কি করছেন, বৈঠকখানায় বসবার সুযোগ পেয়েছেন সব কাজকর্ম সেরে, হ্যাঁ, এবং পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। তাহলে যে ভৃত্যকে বা যে চাকরটিকে তিনি চিঠি দিয়ে পাঠিয়েছিলেন মহারাজের কাছে, সে ফিরিয়ে এসে বলল, জয়রাম মুখোপাধ্যায়কে বলল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। দেওয়ানজি মানে রাজস্ব প্রভৃতি আদায়ের দায়িত্বে নিযুক্ত রাজকর্মচারী, তো তাকে চিঠি দিয়েছে। তিনি চিঠি নিয়ে মহারাজার কাছে গেলেন, খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। তাহলে মহারাজ তাদের কি জানিয়েছেন, যে নেমন্তন্ন করেছি বলে যে হাতি পাঠাতে হবে তার তো কোনো মানে নেই, গরুর গাড়িতে আসতে বলো। ঠিক আছে, তো এখানে আমরা কুঞ্জবাবু এবং নগেন্দ্রবাবু এবং মোক্তার মহাশয়ের কিন্তু যে রিয়াকশন সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। কুঞ্জবাবু নিরাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে বলিয়া উঠিলেন, পাওয়া গেল না, হাতি পাওয়া গেল না। নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় একটু রাগারি কথা, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? তো চিঠির জবাবে কি বলল, ভৃত্য কি বলল, যে মহারাজ জানিয়েছেন নাকি যে বিয়ের নেমন্তন্ন হয়েছে বলে তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলেছেন। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। তাহলে অবশ্যই ক্ষোভ হওয়ারই কথা, একটু লজ্জা লাগারও কথা। ঠিক আছে, যে এমন মানুষ যে 5 টাকা জরিমানা মুকুব করার জন্য 1700 টাকা খরচ করে ফেলেছে, সেই মানুষটি বড় মুখ করে বলেছে যে মহারাজকে আমি চিঠি পাঠাচ্ছি, মহারাজ হাতি পাঠিয়ে দেবেন। ঠিক আছে, একটা প্রেস্টিজের ব্যাপার আছে। ঠিক আছে, তো সেই জন্যে কিন্তু ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। রোষে মানে কি বলতো, রোষে মানে ক্রোধে বা রাগে, ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। ক্ষিপ্ত প্রায় মানে একদম খেপার মতো, উন্মত্ত, পাগলের মতো হয়ে উঠেছেন। ঠিক আছে,
মানে এই যে হাতি পাওয়া গেল না বা হাতি মহারাজ পাঠাতে চান না, সেই কথা শুনে মানে অবস্থা খারাপ হয়ে গেছে জয়রাম মুখোপাধ্যায়। ঠিক আছে, তিনি একদম পাগলের মতো করছেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, চোখ লাল হয়ে গেছে। ঠিক আছে, রেগে মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল, স্ফীত মানে ফুলে বা ফেঁপে উঠেছে এমন। হ্যাঁ, একদম মুখ লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, প্রচণ্ড রাগে, রোষে, ক্ষোভে, লজ্জায়। হ্যাঁ, একদম মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি ফুলে ফেঁপে উঠেছে। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন, বারবার বলছেন, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি দিলে না, এরকমভাবে কম্পিত সুরে বলছে বারবার, মানে রেগে গেছে। হাতি দিলে না মানে কাঁপছে গলাটা। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। তাহলে ওই যে বৈঠকখানায় যে সমস্ত মানুষজন ভদ্রলোকগণ খেলছিলেন, তাসপাশা খেলছিলেন, তাদের আর মানে খেলা বন্ধ করতে হলো। এইরকম শোনার পর জয়রাম মুখোপাধ্যায়ের এই অবস্থা। কেহ কেহ কহিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই। হাতি মহারাজের জিনিস, জোর তো নেই, পাঠাবেন না বলেছেন, তার কি করা যাবে। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন। অনেক দূর রাস্তা, রাত্রেই বেরোতে হবে। হাতির পিঠে হলে, হাতি থেকে গেলে একবারে সকালে বেরোলেও চলতো। হ্যাঁ, তো যেসব বাকি লোকগুলা ওখানে উপস্থিত আছে, হ্যাঁ, ওই বৈঠকখানায়, তারা কি বলছেন যে গরুর গাড়ি ভাড়া করে নিন। কি আর করা যাবে, ভালো একটা গরুর গাড়ি ভাড়া করে নিন, রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়বেন, তাহলেই ঠিক সময় বিয়ে বাড়িতে পৌঁছে যাবেন। আর যেসব যারা পাড়ার যারা উপস্থিত আছেন ওই বৈঠকখানায়, তারাই বুদ্ধি দিচ্ছে যে ওই ইমামউদ্দি শেখ এক জোড়া নূতন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। বলছে যে পাড়ার একজন লোকের নাম, হ্যাঁ, বা একজনের নাম ইমামউদ্দি শেখ, হ্যাঁ, সে এক জোড়া নূতন বলদ কিনেছে, খুব দ্রুত যায়। নূতন বলদ কিনেছে, হৃষ্টপুষ্ট, হ্যাঁ, বলদগুলো কিন্তু খুব দ্রুত যেতে পারে। তাহলে ওর কাছে নিয়ে নাও ভাড়া করে গরুর গাড়ি। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। তাহলে এই যে যখন মানে ওই উপস্থিত ছিলেন যেসব ভদ্রলোকগণ, তারা যখন অনেক বুদ্ধি দিচ্ছে, সেই তার দিকে দৃষ্টিই ফেলেনি, তার দিকে তাকায়নি। সেটা বলার আগেই, হ্যাঁ, বা বলা মাত্রই কি বলছে যে না না না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। মানে একদম প্রেস্টিজে লেগেছে। ঠিক আছে, লজ্জায়, হ্যাঁ, আমার প্রেস্টিজে আঘাত লেগেছে। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। এই বলে এটা কিন্তু জয়রাম মুখোপাধ্যায় ওই বৈঠকখানায় বললেন। ঠিক আছে, তো এখানে দ্বিতীয় পরিচ্ছেদ শেষ। তাহলে দ্বিতীয় পরিচ্ছেদটা আমি পড়িয়ে দিলাম। হ্যাঁ, প্রতিটি শব্দের মানে কিন্তু আমি বলে দিয়েছি। হ্যাঁ, যেসব শব্দগুলো তোমাদের মানে হয়তো জানো না বা বুঝতে পারছো না, সেগুলো কিন্তু আমি সব ক্লিয়ার করে দিলাম। তো দ্বিতীয় পরিচ্ছেদটাও পড়ানো কমপ্লিট। দ্বিতীয় পরিচ্ছেদটা তোমাদের কেমন লাগলো, এবং কোনো জায়গায় যদি কিছু বুঝতে অসুবিধা হয়েছে, আশা করি মানে শেষ পর্যন্ত ভিডিওটা তো তোমরা দেখলে। হ্যাঁ, তো কোনো জায়গায় বুঝতে না পারার কথা কিন্তু নয়। যদিও কোনো জায়গায় বুঝতে একটু অসুবিধা হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেব। এবং এইভাবে আমি এই আদরিণী গল্পের 7টি যে পরিচ্ছেদ আছে, এই 7টি পরিচ্ছেদ আমি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে পড়াবো, এবং এই রকমই প্রতিটি লাইন ধরে ধরে প্রতিটি অজানা শব্দের মানে বলে বলে আমি তোমাদের পড়াবো। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং এই যে বাংলা ক্লাস 12-এর যে বাংলা পুরো সিলেবাস, সেটা আমি পড়ানো শুরু করেছি, এবং ভবিষ্যতেও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে পড়াবো। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং কোনো জায়গায় যদি একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তাহলে চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ বা প্রশ্ন উত্তর পর্বে।